আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ত্রয়োদশ সংসদ নির্বাচন ব্যয় ধরা হয়েছে ৩,০০০ কোটি টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩,০০০ কোটি টাকা। সেই হিসেবে আসন প্রতি ব্যয় হবে গড়ে ১০ কোটি টাকা। এরপর জানাবো, যশোরে ছাত্রদলের হামলায় পণ্ড স্বেচ্ছাসেবী সংগঠনের অনুষ্ঠান। যশোরের বাঘারপাড়ায় ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পণ্ড হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই স্বেচ্ছাসেবী সংগঠনটির নেতাকর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। এদিকে সীমান্তে গুলিবিদ্ধ হাবিলের অস্ত্রোপচার সম্পন্ন, শরীরে মেলেনি গুলি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আহত হাবিল উদ্দিন ৩০-এর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, তবে তার শরীরে কোনো গুলি পায়নি চিকিৎসকরা। জানাবো, পুলিশের অত্যাচারে ৫বার বাসা পরিবর্তন। একটি ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে শিক্ষা কার্যক্রমের মধ্যেই ব্যস্ত সময় পার করতেন মাওলানা মোশারেফ হোসেন। একই সঙ্গে বিভিন্ন মিডিয়া মাহফিলে ধর্মীয় আলোচক হিসেবে পরিচিত তিনি। অথচ বিগত ১৭ বছরে একের পর এক তাকে গ্রেপ্তার, মামলা, হামলা, নির্যাতন, রিমান্ড, এমনকি নানাভাবে হয়রানিমূলক কর্মকাণ্ড করত শেখ হাসিনার পুলিশ। আর এই পুলিশের কারণে তিনি একাধিকবার বাসা পরিবর্তন করেও শেষ রক্ষা হয়নি। এদিকে বাস র্যাপিড ট্রানজিট এখন গলার কাটা। অনেক হাকডাক ও বহু সুবিধার কথা বলে গাজীপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প শুরু করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার। প্রথমে প্রায় ২,০০০ কোটি টাকার এই প্রকল্প হাতে নেওয়া হয়। পরে ৫ দফা ব্যয় বাড়িয়ে ৪,২৬৮ কোটি টাকা নেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, কঙ্গোতে সংঘর্ষ, ১৩ শান্তিরক্ষী নিহত। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ডিআর কঙ্গো জাতিসংঘের ১৩ জন বিদেশি শান্তিরক্ষী নিহত হয়েছে। বিদ্রোহী M-২৩ গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত এসব শান্তিরক্ষী ৯ জনই দক্ষিণ আফ্রিকার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন ব্যয় ধরা হয়েছে ৩,০০০ কোটি টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩,০০০ কোটি টাকা। সেই হিসেবে আসন প্রতি ব্যয় হবে ১০ কোটি টাকা। মোট ব্যয়ের মধ্যে ২,৮০০ কোটি টাকার মতো খরচ হবে কেনাকাটা সহ নির্বাচন পরিচালনা আর নির্বাচনী কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণের জন্য ১৫০ কোটির মতো ব্যয় হবে। সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য ব্যয় ধরা আগামী অর্থবছর ২০২৫-২৬ বাজেট প্রস্তুত করছে নির্বাচন কমিশন ইসি। এর বাইরে ইউনিয়ন পরিষদ, ইউপি, স্থানীয় সরকারের ৪টি প্রতিষ্ঠানের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫,৭০০ কোটি টাকার বেশি। নির্বাচন কমিশন সচিবালয় সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, অবশ্য কমিশনের কর্মকর্তারা জানিয়েছে এটা তাদের খসড়া হিসাব। পরিবর্তিত পরিস্থিতিতে এই বাজেট কম বেশি হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সময়সীমা ঘোষণা করেছেন তাতে চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের প্রথমার্ধে নির্বাচন হতে পারে। এক্ষেত্রে আগামী জুনে নতুন অর্থবছরের যে বাজেট আসছে সেখানেই সংসদ নির্বাচনের বরাদ্দ থাকার কথা রয়েছে। অবশ্য সরকার চাইলে বাজেটের পুরো বরাদ্দ না দিয়েও নির্বাচনের সময় জরুরি ভিত্তিতে অতিরিক্ত অর্থ বরাদ্দের সুযোগ থাকে। ইসি সূত্র থেকে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনের জন্য মোট
সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৮,৫০৭ কোটি টাকা। এর মধ্যে সংসদ নির্বাচনের জন্য ২,৭৯৪ কোটি টাকা, ৪টি স্থানীয় সরকার প্রতিষ্ঠার মধ্যে সিটি কর্পোরেশনের জন্য ৩৬৭ কোটি টাকা, উপজেলা পরিষদের নির্বাচনের জন্য ২,১০৫ কোটি টাকা, পৌরসভা নির্বাচনের জন্য ৩১৩ কোটি টাকা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য ২৯ কোটি ২৬ লক্ষ টাকা। বিগত কয়েকটি সংসদ নির্বাচনের ব্যয় পর্যালোচনা করে দেখা গেছে প্রতি বছরই এই ব্যয় বাড়ছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয় হয় ১,৯২৭ কোটি টাকা। এবার তা বেড়ে প্রায় ২,৯০০ কোটি টাকা করার প্রস্তাব হচ্ছে। এটাও সম্ভাব্য ব্যয় বলে ধারণা দিয়েছে নির্বাচনের বাজেট শাখা। সে হিসেবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১,০০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হতে পারে। যশোরে ছাত্রদলের হামলায় পণ্ড স্বেচ্ছাসেবী সংগঠনের অনুষ্ঠান। যশোরের বাঘারপাড়ায় ছাত্রদল নেতাকর্মীদের হামলায় এক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পণ্ড হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় স্বেচ্ছাসেবী ওই সংগঠনটির নেতাকর্মীদেরও মারধর করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সংগঠনের ৩ জন আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। শনিবার ২৬শে জানুয়ারি বিকেলে উপজেলার পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে। মারধর ও এই হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে আজ বিকেলে বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্বরে বাঘারপাড়া সমাজ কল্যাণ ক্লাব নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে কেক কাটা এবং হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকারের। সমাজ কল্যাণ ক্লাবের সভাপতি নাফিস খান লিটন অভিযোগ করেছেন, অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক অফিস ইকবাল ইসার নেতৃত্বে ছাত্রদলের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অনুষ্ঠানস্থলে হামলা চালিয়ে সংগঠনটির ৩ সদস্যকে আহত এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করে। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি জানান, আহত ৩ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আর এই ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসিকে মৌখিকভাবে জানানো হয়েছে। তবে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাফিস ইকবাল ইসা বলেন, হামলার ঘটনা শুনেছি, তবে ছাত্রদলের কোনো নেতা সেখানে উপস্থিত ছিলেন কিনা, এমনকি আমিও কয়েকদিন যশোরের বাইরে। এই ঘটনায় ছাত্রদলের কোনো নেতাকর্মী জড়িত নয়। বাগাপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল আলিম জানান, হামলার ঘটনা শুনে পুলিশ তাৎক্ষণিক ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার জানান, অনুষ্ঠানে যাওয়ার আগে আমার কাছে খবর আসে বিশৃঙ্খলা হচ্ছে। ওই সময় আমি আমার কার্যালয়ে ছিলাম। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সীমান্তে গুলিতে হাবিলের অস্ত্রোপচার সম্পন্ন, শরীরে মেলেনি গুলি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আহত হাবিল উদ্দিন ৩০-এর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, তবে তার শরীরে কোনো গুলির চিহ্ন পায়নি চিকিৎসকরা। তাহলে আহত হাবিলের শরীরে লাগা গুলি কোথায় গেল? যদিও চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল থেকে রেকর্ডের কাগজপত্রতে গুলিতে আহতের কথা উল্লেখ রয়েছে। আহত হাবিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রামেক হাসপাতালে ভর্তির সময় গুলিবিদ্ধের কথা চিকিৎসকদের জানান। তবে অপারেশনের পর চিকিৎসকরা আহত হাবিলের শরীরে কোনো গুলি পায়নি। এর আগে শনিবার ২৫শে জানুয়ারি ভোরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকপি সীমান্তে গুলিতে আহত হন হাবিল। আহত হাবিল উদ্দিন তেলকপি গ্রামের বিলাল উদ্দিনের ছেলে। তার পিঠের ডান পাশে গুলি লেগেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাবিল চিহ্নিত চোরাকারবারি বলে জানিয়েছে বিজিবির সদস্যরা। তবে তার পরিবারের লোকজন বলছে, সে কৃষিকাজ করতে সকালে জমিতে গিয়েছিল। তখন বিএসএফের সদস্যরা তাকে গুলি করে। সে কৃষিকাজ করে। বিএসএফের গুলিতে আহত হওয়ার পর তাকে সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে তাকে রাজশাহী রামেক হাসপাতালে পাঠানো হয়। রামেক হাসপাতালে নেওয়ার পর এখানে তার অপারেশন হয়। রাজশাহী হাসপাতালে আসার আগে হাবিলের শরীর থেকে কেউ কি গুলি বের করেছিল কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, না, রামেক হাসপাতালে তার অপারেশন হয়েছে, এছাড়াও কিছু বলতে পারবো না। তবে এখন হাবিল সুস্থ রয়েছে বলে জানান তিনি।
পুলিশের অত্যাচারে ৫ বার বাসা পরিবর্তন। একটি ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে শিক্ষা কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকতেন মাওলানা মোশারেফ হোসেন। একই সঙ্গে মিডিয়া ও মাহফিলে ধর্মীয় আলোচক হিসেবে পরিচিত তিনি, অথচ একের পর এক রাজনৈতিক মামলায় জড়িয়ে গ্রেপ্তার ও রিমান্ডে নামে নির্যাতনের শিকার হন রাজধানীর সবুজবাগের সৈয়দবাগ জামে মসজিদের এই খতিব। ৭টি মামলায় প্রায় ৪ মাস কারাগারে কাটাতে হয় তাকে। আদালতে তার কারাগারে যাতায়াতের সময় তার ২ হাতে হ্যান্ডকাপ পরে পায়ে ডান্ডাবেড়ি পরাতো পুলিশ। এ সময় তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাকে বাদ দেয় আওয়ামী লীগেরা। বিগত আওয়ামী লীগ সরকারের নিপীড়নের শিকার শুধু নিজেই হননি, তার পরিবারও ভুক্তভোগী ছিল। পুলিশি অত্যাচারে ৫ বার বাসা পরিবর্তন করেন বিশিষ্ট এই মুফাসসিরে কোরআন। তার গ্রামের বাড়িতেও হানা দিত পুলিশ। গ্রেপ্তার, নির্যাতন, আতঙ্কে দিন কাটত তার। মাওলানা মোশারেফ হোসেন বলেছেন, বিগত স্বৈরাচারী খুনি শেখ হাসিনার সরকার এদেশে শান্তিকামী মানুষ তথা উলামায়ে কেরাম ও দেশকে রক্ষার জন্য যারা অকুতোভয় সৈনিক হিসেবে দায়িত্ব পালন করেছে তাদেরকেই বেশি অত্যাচার করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। বিশেষ করে যারা মোল্লাগোছের টাইপ অর্থাৎ যারা হুজুর টাইপের লোকজন, তাদের উপর সবচেয়ে বেশি নির্যাতন করেছে বিগত ফ্যাসিস্ট সরকার। শুধুমাত্র ভারতের ইন্ধনে যারা বাংলাদেশে ইসলামের সঙ্গে জড়িত ব্যক্তিত্ব তাদেরকেই তারা নির্যাতন করত এবং সময় সময় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হাতেও তাদের তুলে দিত বলে অভিযোগ করেছেন এই খতিব। এছাড়াও বাংলাদেশও ভারতেও একইভাবে মুসলিমদের উপর নির্যাতন করানো হতো। সেভাবেও শেখ হাসিনাকে নির্দেশনা দেয়া ছিল যে বাংলাদেশে যারাই ভারতের সরকারের বিরোধী কোনো কথা বলবে তাদেরকে এভাবে বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়ে তাদেরকে নানাভাবে হয়রানি করাই ছিল তাদের মূল উদ্দেশ্য।